নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এলাম। আজ পড়ব গজেন্দ্র কুমার মিত্রর জ্যোতিষী। গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আমার স্থির বিশ্বাস এই গল্প আপনাদের অনেক অনেক দিন মনে থাকবে এবং মনে একটা দাগ কেটে যাবে। তাহলে শুরু করি। আজকের গল্প জ্যোতিষী, লেখক গজেন্দ্র কুমার মিত্র। লম্বা একহারা চেহারা, খাঁড়ার মতো নাক, প্রশস্ত এমনকি টাক বার করাও বলা চলে এমন উঁচু কপাল, আর তার মধ্যে ছোট ছোট উজ্জ্বল চোখের তীক্ষ্ণ দৃষ্টি। সবটা জড়িয়ে বরদাচরণ জ্যোতির্বিনোদ মশাইয়ের চেহারাটা সুশ্রী না হলেও অসাধারণ ছিল বই কি। তেমনই কি তার কণ্ঠস্বর। মক্কেলদের সঙ্গে কথা কইতে কইতে যখন তার চড়া এবং তীব্র কণ্ঠস্বর বিদ্রূপের হাসিতে ফেটে পড়ত, তখন মনে হতো যেন তা একটা শান্ত স্নিগ্ধ স্তব্ধতাকে কেটে কেটে নিজের প্রচণ্ডতার বেগে কোন সুদূরে পৌঁছে গেল নিমেষে। সুতরাং প্রথম যারা আসতো তার কাছে, তারা তার চেহারা, চাহনি, বুদ্ধি এবং কণ্ঠস্বরের এই উজ্জ্বল তীক্ষ্ণতায় অভিভূত হয়ে পড়ত। সে মোহের সঙ্গে ভয় মিশানো থাকলেও পরিণামে শ্রদ্ধারই সঞ্চার করত মনে মনে। এই অসাধারণ এবং তীক্ষ্ণ হবারই চেষ্টা করেছেন তিনি আজীবন। সে চেষ্টাকে তপস্যাই বলা উচিত। প্রথমেই তিনি সাবধান করে দিতেন মক্কেলদের, ওই যারা মিষ্টি মিষ্টি কথা বলে, একেবারে চাঁদ হাতে তুলে দেয়, আমি তাদের দলে নই। মিথ্যে করে বানিয়ে বলতে পারবো না যে পরের সম্পত্তি হঠাৎ হাতে এসে পড়বে কিংবা অপুত্রকের ছেলে হবে, ওতে আমার ঘৃণাবোধ হয়। তারপর মুহূর্ত কয়েক মাত্র থেমে স্তম্ভিত মক্কেলকে একটুও সামলাবার অবকাশ না দিয়ে তিনি আবার বলে উঠতেন, বুঝেছেন, গোঁজামিল দিতে আমি পারবো না। হাতে যদি খারাপ লেখা থাকে তো মুখের ওপরই বলে দেব, সেটা সইতে পারবেন? অপ্রিয় সত্য, তা যদি না পারেন তবে সরে পড়ুন। তারপর বাকি সকলের দিকে স্থির সুতীব্র কণ্ঠস্বরকে আরও চড়িয়ে বলতেন, সেই জ্যোতিষীর গল্প জানেন তো? একজনের হাত থেকে বলে দিয়েছিল যে তোমার একটা বড় রকমের লাভ হবে আর সামান্য কিছু লোকসান। তারপর তো সেই লোকটা কী লাভ হবে ভাবতে ভাবতে পথ হাঁটছে, পড়ে গেল একখানায়। হাত বাড়িয়ে যেমন নিজেকে সামলাতে যাবে, মুঠো করে ধরলে এক ব্যাঙ, এদিকে পাটি গেল ভেঙে। সে তো কোনো মতে বাড়ি ফিরে এলো। তারপর জ্যোতিষীকে ডেকে বলল, দৈবজ্ঞী ঠাকুর, এ কি লাভের মধ্যে ব্যাঙ আর অপচয়ের মধ্যে একেবারে পাটা, এ কি আপনার মোটা লাভ আর সামান্য লোকসান? জ্যোতিষী তখন তাকে বুঝিয়ে দিলে যে তা কেন, খানায় যখন পড়েছ তখন মাথাটাও তো ফাটতে পারত, তাহলে মারাই যেত একেবারে। এ তবু পা ভেঙেছে, খুঁড়িয়ে চলতে পারবে অন্তত। জীবনটা যে বেঁচে গেল, এ কি কম লাভ? এই বলে প্রচণ্ডভাবে আরেকবার হেসে উঠতেন। সে হাসির সামনে বিহ্বল ভয়চকিত মক্কেলদের মাথা আপনিই নুয়ে আসত। তারপর হয়তো খুব তাচ্ছিল্যের সঙ্গেই মক্কেলের শিথিল ও ঘর্মসিক্ত হাতখানা টেনে নিয়ে নিজের চোখের সামনে মেলে ধরতেন। মিনিট খানিক ধারালো ছড়ির মতো তাঁর চোখের চাহনি সেই হতভাগ্যের কররেখার ওপর বুলিয়ে শুধু একবার বলতেন, কিংবা একটা অস্পষ্ট অস্ফুট শব্দ করতেন। তারপর হঠাৎ গম্ভীর মুখে বাঁ হাতে পাশ থেকে লেন্সটা নিয়ে ভালো করে হাতটা দেখতেন পুঙ্খানুপুঙ্খ করে। এ সবটাই তাঁর চিরন্তন অভ্যাস, বরং স্বভাব বলাই উচিত। এটা প্রথমে তিনি হিসেব করেই করতেন, মক্কেলকে অভিভূত করবার জন্যেই। এখন আর চেষ্টা করতে হয় না, অভ্যাস তার নিজের কাজ করে যায়।
তিনি জানতেন যে এই আকস্মিক গাম্ভীর্যে মক্কেলদের বুকের স্পন্দন প্রায় থেমে আসে। তার পরের নির্ঘাত কোনো বাণীর জন্য সে মনে মনে প্রস্তুত হয়। এরপর হাতখানা নামিয়ে রেখে গম্ভীর স্থির দৃষ্টিতে খানিকক্ষণ মক্কেলের মুখের দিকে চেয়ে বলতেন, শুনবেন আপনার ভাগ্যের কথা? ঠিক ঠিক শুনতে চান? সম্মতি যে আসত তা বলাই বাহুল্য। তখন তিনি গলা নামিয়ে বলতেন, আমার এমনই অদৃষ্ট, ভালো হাত কি একটাও আসে না। শনি বিরূপ আপনার ওপর, আমি কি করব বলুন? এই সামনের 1 বছরের মধ্যে আপনার অনেকগুলি দুর্ঘটনা ঘটবে। একান্ত প্রিয়জনের মৃত্যু, অর্থনাশ, স্বাস্থ্যহানি, আর কত বলবো বলুন? তারপরও যদি সেই মাটির সঙ্গে মিশে যাওয়া মক্কেলের কথা কইবার মতো কোনো শক্তি থাকতো, তবে সে অনুরোধ করত, তা এর কোনো প্রতিকার নেই? এই গ্রহ পূজা বা শান্তি সস্তয়ন টস্তয়ন? আবার চড়া সুরে বেজে উঠত বরদা জ্যোতিষীর গলা, না মশাই, ও সব কথা আমার কাছে বলবেন না। তাহলে যান ওইসব বুজরুকদের কাছে, যারা বোকা বুঝিয়ে আপনাকে 250 টাকার নবগ্রহ কবচ গছাবে, কিংবা যজ্ঞ করার জন্য 150 টাকার ফর্দ দেবে। ওটি আমার দ্বারা হবে না। কত হাজার মাইল দূরে বসে যেসব গ্রহ এমন করে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন, যার সুস্পষ্ট নির্দেশ আপনার হাতের চামড়ায় আঁকা রয়েছে, তাদের হারিয়ে দেবেন কবচ পরে, কিংবা আগুনে একটু ভেজাল ঘি ঢেলে? অতই সহজ। আপনারা তো লেখাপড়া শিখেছেন, আপনাদের কমন সেন্স কি বলে? তাহলে কি কোনো উপায় নেই? ভগ্নস্খলিত কণ্ঠস্বরে নিরুপায়ের এক কাতরোক্তি ফুটে ওঠে। ঈশ্বরকে ডাকুন। যদি দীক্ষা হয়ে থাকে তো ইষ্টদেবের ধ্যান করে প্রত্যহ এক মনে 10,000 কিংবা লক্ষ নাম জপ করুন। জপাত সিদ্ধ, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধির ন সংশয়। দীক্ষা না হয়ে থাকলে তার যে নাম আপনার প্রিয় মনে হয় সেই নাম জপ করে যান। জপতে জপতে ইচ্ছা শক্তি জাগবে। একমাত্র সেই ইচ্ছা শক্তি বা পুরস্কারই দৈবকে লঙ্ঘন করতে পারে। হয় বই কি, কত স্বল্পায়ু লোককে দীর্ঘদিন বাঁচতে দেখলুম। নিজের কর্মফলে দৈবকেও প্রতিহত করা যায়। কিন্তু এ ব্যবস্থায় অধিকাংশ মক্কেলির মন উঠত না। অনেকেই বুঝত না এসব কথা, কোনো মতে ওর দক্ষিণাটা দিয়ে সরে পড়ত। তাদের সেই অপশ্রেয়মান মূর্তির দিকে চেয়ে বড়দার কণ্ঠস্বর আবার তীক্ষ্ণ হাসিতে চারিদিক আচ্ছন্ন করে ফেলত। তিনি বাকি সকলকে শুনিয়ে বলতেন, চলল আহাম্মুকটা ছুটে, এখনই কোনো বুজরুককে 200-250 টাকা না দেওয়া পর্যন্ত ও শান্তি নেই। 2-1 জন যারা ওর অপেক্ষাকৃত অন্তরঙ্গ, তারা হয়তো বলতেন, তা আপনি জেনে শুনে এই টাকাটা হাতছাড়া করলেন কেন? ওরা যখন সেই খরচ করবেই। না না, যেন শিউরে উঠে বলতেন জ্যোতিষী, ওতে আমার সত্যিই ঘৃণা বোধ হয়। জানি যা দুর্লঙ্ঘ, যা কিছুতেই নিবারণ করতে পারবো না, তার জন্য হাত পেতে টাকা নেব প্রবঞ্চনা করে, সে আমার সইবে না। তাছাড়া ভগবানের ইচ্ছে আমার তো ঠিক চলে যাচ্ছে। এখানে তার কণ্ঠস্বরে আবার বিদ্রুপের আভাস জাগত। মজা হচ্ছে এই যে যেখানে যত বুজরুকের কাছেই যাক, একবার করে আমার কাছেও আসবে ঠিক। জানে যে এখানে সত্যি কথা পাবে। যা কিছু অমঙ্গল, যা কিছু আশঙ্কার, যা কিছু ভয়াবহ, ওরা জানে যে আমার চোখেই পড়বে ঠিক। বলতে বলতে তার উজ্জ্বল চোখ আরও উজ্জ্বল হয়ে উঠত। অজানা কি উত্তেজনায় যেন হাঁপাতে থাকতেন। তারপর হয়তো উঠে খড়ম পায়ে দিয়ে সংকীর্ণ পরিসর ঘরের মেঝেতে পায়চারি শুরু করতেন। সে সময় তার চোখ দুটো হয়ে উঠত লাল। খানিক পরে কেমন যেন একটা চাপা হিংস্র গলায় বলে উঠতেন, জানি অথচ প্রতিকার করতে পারি না, দেখতে পাই তবু ঠেকাতে পারি না। এই জন্যেই তো ওকে বলে নিয়তি। তার চেয়ে অদৃষ্ট থাকাই বোধহয় ভালো ছিল। যারা তার পরিচিত তারা ওর এই ভাবটা জানতেন, আর বোধহয় কারণটাও, তাই আর খাটাতে সাহস করতেন না, কথাটা চেপে যেতেন। হ্যাঁ, কারণটা অনেকেই জানতেন বই কি। বরদা জ্যোতিষীর ইতিহাস এ অঞ্চলে অনেকেই জানেন। জ্যোতিষী উনি ছিলেন না,
প্রথম বয়সে বিএ ফেল করে এক স্কুলে ঢুকেছিলেন অঙ্কের মাস্টার হয়ে। ছোট সংসার, মা আর ছেলে। ছোট্ট একটু বাড়িও ছিল মাথা গোঁজবার মতো, তাই অভাব হয়নি। ৩৫ টাকা মাইনেতে সংসার চালিয়েও অনেক শখ মেটাতে পারতেন। এইসব শখের মধ্যে প্রধান ছিল পুরনো বই কেনা। বেশি দামের পুরনো বই কেনা সম্ভব নয়, তাই সারা বিকেল আর সন্ধেটা ঘুরতেন পুরনো বইয়ের বাজারে। হাটকে হাটকে একটা দুটো ছেঁড়া জীর্ণ কীটদষ্ট বই সংগ্রহ করে আনতেন। নিরীহ রোগা চেহারার এই ছোকরাটাকে বইওয়ালা কৃপার দৃষ্টিতেই দেখত, তাই তারা সারাক্ষণ ধরে বই ঘাঁটলেও কিছু বলতো না। তাছাড়া লোকটি কিনতেন যত বাজে আর অকেজো বই তাদের মতে, তাই তারা সস্তা করেও দিত অনেক সময়। মা অনুযোগ করতেন, বন্ধুরা ঠাট্টা তামাশা করত, কিন্তু এ নেশা তাঁর কাটত না কিছুতেই। বিয়ে থা করে সংসারী হওয়া কিংবা আর একবার চেষ্টা করে বিএ পাশ করার সম্ভাবনা হয়ে পড়তে লাগলো সুদূর পরাহত। এমনি করে বই ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ বরদা পেয়ে যান খান্দুই ফলিত জ্যোতিষের বই, প্রাচীন পুঁথি। খবর নিয়ে জানলেন যে এই বই দুটি খুব বিখ্যাত এবং অধুনা দুষ্প্রাপ্য। পুঁথির আকারে ছিল বই দুখানা, বিবর্ণ নাগরী লিপিতে ছাপা। একেবারে বাজে বই মনে করে দোকানদার মাত্র আনা ৬ পয়সাতে বই দুখানা দিয়েছিল। ব্যাস, এইবার লাগলো তার নতুন এক নেশা। প্রায় গলে যাওয়া পুঁথির পাতা থেকে অতি কষ্টে উদ্ধার করে করে তিনি লিপিগুলো আর একটা খাতায় নকল করলেন। অর্থ বোঝবার অসুবিধে হচ্ছে দেখে আবার সংস্কৃত পড়তে শুরু করলেন নতুন করে ব্যাকরণ ও অভিধান খুলে বসলেন। যেমন করে হোক এর পাঠ উদ্ধার করতে হবেই, এর সম্পূর্ণ অর্থ উদ্ধার করা চাই। ক্রমে ক্রমে আয়ত্ত করেও ফেললেন সবটা। এ যেন এক নতুন দৃষ্টি খুলে গেল ওর। পুঁথির শ্লোকের বর্ণনার সঙ্গে নিজের ও মায়ের কররেখা মিলিয়ে মিলিয়ে চিনতে শিখলেন কোন রেখার কি অমোঘ নির্দেশ, তাও ধীরে ধীরে বুঝতে পারলেন। কিন্তু তবু ঠিক বিশ্বাস হয়নি। ছেলেবেলা থেকে অনেককে তিনিও হাত দেখিয়েছেন, তার কোনোটা মিলেছে কোনোটা মেলেনি। ওর বিশ্বাস ছিল এগুলো অল্প বিস্তর আধারেই ঢিল ছোঁড়া হয়, যেটা লাগে দৈবাত। কিন্তু এবার শুরু করলেন নিজেই বন্ধু বান্ধবদের হাত দেখতে। একে একে বহু লোকের হাত দেখলেন তিনি, বিনা পয়সায় সেধে সেধেই। আর সেই তাঁর প্রথম চমক লাগলো। জ্যোতিষশাস্ত্র এমন শক্তিশালী, হিসাব এমন নির্ভুল তাঁর, যা বলেন তাই যেন মিলে যায়। দৈববাণীর মতো তাঁর কররেখা বিচার সত্য হয়, যেন নির্ভুল অঙ্কের মতো হিসাব করা সম্ভব ব্যাপারটা। ফলে নেশা আরও বাড়ল। এদিক ওদিক খুঁজে আরও ২-১টা বই বার করলেন। ছুটলেন কাশিতে। গুধরি বাজার থেকে পুরনো জ্যোতিষের বই সংগ্রহ করলেন। লুধিয়ানাতে গেলেন মাসিক শতকরা ২ টাকা সুদে টাকা ধার করে। সেখানে কোন পাঞ্জাবি জ্যোতিষীর কাছে ভৃগু সংহিতার সম্পূর্ণ পুঁথি আছে তাই দেখবার জন্য ২০০ টাকা প্রণামী দিয়ে তবে তা একবার নাড়াচাড়া করবার অধিকার পেয়েছিলেন। এই সব করার ফলে স্কুলের চাকরিও মোটা শুকিয়ে খসে পড়বার মতো হয়ে গিয়েছিল। তিনি নিজেই এবার সে সামান্য যোগসূত্রটি ছেড়ে দিলেন। এই বাড়িরই বাইরে সাইনবোর্ড লাগিয়ে বসে গেলেন পেশাদার জ্যোতিষী রূপে। নবদ্বীপে ৫টি টাকা দিয়ে জ্যোতির্বিনোদ উপাধি তার আগেই আনানো ছিল। কিন্তু শখ করে হাত দেখানো এক জিনিস, আর টাকা খরচ করে দেখানো আর এক। যেসব বন্ধুবান্ধবরা এতদিন উৎসাহ সহকারে ঘিরে থাকতো তারা সরে পড়ল। তাছাড়া তাদের কাজ তো হয়েই গিয়েছিল। এখন মক্কেল আর আসে না। দিনের পর দিন কাটে, রাত্রির পর রাত্রি। পাশে লেন্সখানা রেখে টেবিল ল্যাম্পের আলোকে ঝুঁকে পড়ে দীর্ঘ রাত্রি পর্যন্ত বরদা জ্যোতিষী পড়াশুনো করেন। সে পড়াশুনোয় ব্যাঘাত ঘটে না একটুও। এধারে বাড়িটিও বাঁধা পড়ল। মা অনুযোগ করে হাল ছেড়ে দিলেন। আবার কি শখ বাপু, যা হয় একটা চাকরি বাকরি দেখে নে, মাথা গোঁজবার স্থানটুকু গেলে দাঁড়াবি কোথায়? কিন্তু বরদা জ্যোতিষী তার নিজের ভাগ্য তখন দেখে নিয়েছেন। এই তার বৃত্তি, এই বৃত্তিতেই তার জীবন ধারণ করতে হবে। অর্থ ও যশও কিছু কিছু পাবেন তিনি। বহুদিন ধৈর্য ধারণ করে থাকার পর একটি দুটি করে মক্কেল আসতে লাগলো। ক্ষুধার্ত বাঘ যেমন করে ঝাঁপিয়ে পড়ে তার খাদ্যের ওপর, তেমনি করেই বরদা ওদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। এরাই তাঁর বড়শিতে গাঁথা টোপ, যেমন করে হোক এই টোপে মাছ ধরতে হবে।
ইতিমধ্যে বহু রাত্রি জেগে বরদা জ্যোতিষের একটা বিশেষ দিক আয়ত্ত করেছিলেন ইচ্ছে করেই। মিছে করে ভালো ভালো কথা সাজিয়ে সাজিয়ে বলেন আর 5 জন জ্যোতিষী যেমন করে হাত দেখে তেমন করে দেখতে গেলে পসার জমাতে বহু বিলম্ব। বুদ্ধিমান বরদা তা বুঝেছিলেন, তিনি সে চেষ্টা করেননি। তিনি বিশেষ করে চিনতে শিখেছিলেন দুর্ভাগ্যের রেখাগুলি, জন্মকুণ্ডলীর অমঙ্গলকর অবস্থানগুলির অব্যর্থ ফলাফল আয়ত্ত করেছিলেন। তিনি জানতেন অধিকাংশ হাতেই ভালোর চেয়ে খারাপ বেশি, খারাপ ফলই সত্য হয় এবং এগুলো অন্য জ্যোতিষীরা বলেন না। তিনি এই অস্ত্রে মক্কেলদের ধরাশায়ী করবেন, অমঙ্গলের মন্ত্রে নিজের মঙ্গল ডেকে আনবেন। আর করলেনও তাই। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি অভ্যাগতদের বুকের ভেতর কেটে কেটে বসতে লাগলো। তীক্ষ্ণতর কণ্ঠের অশুভকারী ভবিষ্যৎবাণী কানের মধ্যে আগুনের মতো জ্বলতে লাগলো। কিন্তু তবু তারা আসতে লাগলো। মক্কেলের সংখ্যা বাড়তেই লাগলো দিন দিন। তার কারণ বড়দার কথা কখনো মিথ্যে হয় না, দৈবের মতো অমোঘ, মৃত্যুর মতো ধ্রুব। প্রত্যেক মানুষের মনে একটা অদ্ভুত আকর্ষণ আছে নিষ্ঠুর সত্য সম্বন্ধে। যাতে সে যন্ত্রণা পায় তাই সেই আঘাত পেতেই বারবার এগিয়ে আসে। মুখে বলে আগে জানতে পারলে তবু সাবধান হওয়া যায়, এ একরকম ভালোই, যদিচ কোনো সতর্কতাই কাজে আসে না। বড়দার ভবিষ্যৎবাণীকে কোনো গ্রহযজ্ঞে বা কোনো শান্তি সস্তয়নে এড়ানো যায় না। তবে নাকি মানুষ ঠিক নিজের অমঙ্গলে বিশ্বাস করে না, আশা করে শেষ মুহূর্তে কোনো না কোনো উপায়ে সেটা খণ্ডিত হয়ে যাবে। তাই তারা শুনে মূর্ছিত হয়ে পড়ে না কিংবা আত্মহত্যা করে না। কারণ বড়দার দয়া মায়া নেই, কোনো সাংঘাতিক কথাই তার মুখে এড়ায় না। মায়ের মুখের উপর তার একমাত্র সন্তানের মৃত্যুর সম্ভাবনাটা তিনি অকম্পিত কণ্ঠেই শুনিয়ে দিতে পারেন। কিন্তু অমঙ্গলটা নির্ভুলভাবে দেখা বরদা জ্যোতিষীর পেশা থেকে নেশায় দাঁড়িয়ে গিয়েছিল। তাই পরের কররেখার ফলাফলের সঙ্গে নিজেরটাও দেখে নিয়েছিলেন আগেই। দুটি সাংঘাতিক ফল, কঠিন মৃত্যুঘাতী সে কথা। কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে বিচার করেছেন বড়দা। কররেখায় বিশ্বাস হয়নি, জন্মকুণ্ডলী খুলে বসেছেন ঘণ্টার পর ঘণ্টা। জন্ম সময় সম্বন্ধে সংশয় হয়েছে, গণনা করে বার করেছেন নিজের জন্ম তারিখ ও ঘণ্টা। ছুটে গিয়েছেন কাশীতে, গিয়েছেন কাশ্মীরে, ভৃগু সংহিতার সঙ্গে মিলিয়েছেন। না, ভুল কোথাও নেই। মাতৃঘাতী যোগ আছে তার হাতে। আর যখন কোনো মতেই এটাকে উড়িয়ে দেওয়া গেল না, তখন তিনি মনস্থির করে ফেললেন, শাস্ত্রমতে যা সবচেয়ে কঠিন যজ্ঞ তাই তিনি করবেন প্রথমটা এড়ানোর জন্য। আর দ্বিতীয়টা খুব সোজা, তিনি বিয়েই করবেন না। ইতিমধ্যে বয়সও তো হয়ে গেছে প্রায় 35। কি দরকার ও ঝামেলা জড়াবার। তিনি তন্ত্রের পুঁথি খুলে বসলেন নিজেই। আছে স্ত্রীর কুলত্যাগিনী হওয়ার সংবাদ। ছুটে গেলেন বড় বড় পণ্ডিতদের কাছে, সব শ্লোকের সম্পূর্ণ অর্থ তাঁর ঠিক বোধগম্য হচ্ছে কিনা সেইটে মিলিয়ে নিতে। মন্ত্রের ঠিক ঠিক উচ্চারণ আয়ত্ত করার জন্য হিন্দুস্থানি পণ্ডিতদের কাছে গেলেন। কিন্তু তার আগে আর একটা উপায় চিন্তা করে মায়ের কাছে কথাটা পারলেন। মা, তুমি তীর্থবাস করতে চেয়েছিলে, এখন যাবে? এখন তো যা হোক একটু সচ্ছল অবস্থা হয়েছে, কাশীতে গিয়ে থাকো না। মা আমতা আমতা করে বললেন, তা বটে, তীর্থে থাকতে কার না সাধ, তবে তোর একটা দেখাশোনার লোক হলো না, ঘর সংসারই বা দেখে কে, তোকে ভাত জল দেওয়া। একটু অসহিষ্ণুভাবেই বলেন বড়দা, সে ভাবনা আর কতকাল ভাববে মা? তুমি মরে গেলে কে আমাকে দেখবে? সে তখন আলাদা কথা, বেঁচে থাকতে না ভেবে কি করি বল। তাহলে তুমি যাবে না? তুই একটা বিয়ে কর তো যাই। সে আমি পারবো না, দৃঢ় কণ্ঠে বলেন বড়দা। তাহলে আমিও যাব না। আরও পীড়াপিড়িতে আসল কথাটা বলে ফেলেন, এই বুড়ো বয়সে শরীর ভেঙে আসছে, এখন একা কোন নির্বান্ধ পুরীতে থাকবো বল দেখি, বড় ভয় করে যে। বেশ, সঙ্গে যদি লোক দিই? বড়দা প্রশ্ন করেন। কেন বল দেখি, আমাকে তাড়াবার এত তাগিদ? আমি না বিদেয় হলে বুঝি বিয়ে করবি নি? লোক না হয় দিলি, হঠাৎ যদি মরে যাই,
এক ছেলে, একটু জলও পাবো না। অগত্যা সে প্রস্তাব বন্ধ করতে হয়। এই একমাত্র ক্ষেত্র যেখানে আসল কথাটা বলা চলে না, বললেও মা বিশ্বাস করবেন না। ছেলের অসাধারণ মাতৃভক্তির কথা তিনি সকলকে গর্ব করে বলে বেড়ান যে। সুতরাং শেষ পর্যন্ত যজ্ঞেই বসতে হয়। নিজে নিষ্ঠাপূর্বক সমস্ত আয়োজন করেন। ঘি তৈরি হয় গরুর দুধ থেকে সর জাল দিয়ে। এতটুকু ত্রুটি কোথাও না থাকে এই প্রতিজ্ঞা। আগের দিন উপবাস করে থাকেন, পাঁজি দেখে সময় ঠিক করে যজ্ঞে বসেন। জ্ঞানও তো কোনো খুঁত রইল না। যজ্ঞের শেষে বিধিপূর্বক কবচ বেঁধে দিলেন মায়ের হাতে। কারণ বললেন, তোমার একটা বড় ফাঁড়া আছে মা, শিগগিরই। মা বিস্মিত হয়ে বললেন, এই এত বড় জাগটা করলি কি তুই আমার জন্যে? হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, কি পাগল রে তুই! কেন পাগল কেন? আমি তো বুড়ো হয়েছি, না হয় মরলুমি, তার জন্যে এত? সে তুমি বুঝবে না। কথাটা সেদিন এইখানে চাপা পড়ল বটে, কিন্তু শেষ হলো না। মুখে ব্যাপারটা যতই তুচ্ছ বলে উড়িয়ে দিল, মায়ের মনের মধ্যে সেটা বহুদূর প্রসারী হয়ে আশ্রয় নিলে। কয়েকদিন ধরেই কথাটা মনে মনে নাড়াচাড়া করে একদিন এসে বললেন, বাবা, একটা কথা বলবো তোকে, রাখবি? বড়দা বললেন, বিয়ের কথা ছাড়া যা বলবে তুমি রাখবো। মা বললেন, এই তো কথা দিচ্ছিস? বড়দা ঘাড় নাড়লেন। মা বললেন, ভাঁড়ার কথা তো বাবা কিছু বলা যায় না, তাছাড়া এমনি তো প্রায় 60 বছর বয়স হলো, কবে আছি কবে নেই, তুই আমাকে নিয়ে একটু তীর্থ করিয়ে দে। তাছাড়া শুনেছি তীর্থস্থানে অনেক সময় গ্রহ ভাঁড়াও কাটে তীর্থ স্নান করলে। জ্যোতিষী বিস্মিত হলেও মুখে সেটা প্রকাশ করলেন না। সময় নিকট হয়ে আসছে, এগি তারই পূর্বাভাস। খানিকটা চুপ করে থেকে বললেন, যদি লোক দিই সঙ্গে? না, সে হয় না, মরণের সময় তুমি কাছে থাকবে না এ হতে পারে না, তোমাকে ছাড়া আর আমি থাকবো না। বেশ, তাই হবে। দেনার শেষ 1000 টাকা শোধ করবেন বলে জ্যোতিষী তৈরি হচ্ছিলেন, সেই টাকা সম্বল করে দৌড়ে তালা দিয়ে বেরিয়ে পড়লেন। ভারতভূমিকে বামাবর্তে পরিক্রমা করলেন তিনি। কলকাতা থেকে পুরী, সেখান থেকে সিংহাচল, গোদাবরী, পক্ষীতীর্থ, শ্রীরঙ্গম, রামেশ্বর হয়ে বোম্বের পথে নাসিক, পঞ্চবটী, প্রভাস, দ্বারকা, পুষ্কর সেরে মথুরা, বৃন্দাবন হয়ে সোজা চলে গেলেন হরিদ্বার। সেখান থেকে কুরুক্ষেত্র, প্রয়াগ হয়ে কাশী এসে নামলেন। মাকে বললেন, মোটামুটি তোমার সব সারা হয়ে গেল মা, বাকি রইল শুধু গয়া, যাবার পথে বাবার পিণ্ডটা দিয়ে ফিরব। তা যা হয় করিস বাবা, এখন কাশিতে 2 দিন বিশ্রাম কর, বাবা হাঁপিয়ে উঠেছি। বড়দাও ক্লান্ত হয়ে পড়েছিলেন, প্রস্তাবটা তার ভালো লাগলো। তাই ধর্মশালাতে 3 দিন বেশি থাকতে দেয় না বলে পাণ্ডার সহায়তায় গণেশ মহল্লায় একটা বাড়িতে দৈনিক 4 আনা ভাড়ায় ঘর ঠিক করলেন। বাঙালি ব্রাহ্মণ স্ত্রীপুত্র নিয়ে থাকেন সে বাড়িতে, তিনিই ঘর ভাড়া দেন। সংসার চালানোর এই একমাত্র অবলম্বন। তার নিজের দুর্দান্ত হাঁপানি, কাজকর্ম কিছুই করতে পারেন না। এই আয়ে কি হয়, শুধু কাশি জায়গা বলেই চলছে। ওধারে মেয়ে বিবাহযোগ্য হয়েছে, 18 পেরিয়ে যায়, বিয়ে দেবার কোনো উপায় নেই, তিনি দেখতে পাচ্ছেন না। পয়সা নেই, কে আর নেবে তার মেয়েকে, ইত্যাদি অনেক দুঃখের কথাই বললেন বাড়িটা ভাড়া দেওয়ার সময় ভদ্রলোক। বড়দা কৌতূহলী হয়ে মেয়েটির দিকে তাকালেন। বেশ সুশ্রী মেয়েটি, যৌবনী ও স্বাস্থ্যে টলমল, ময়লা কাপড়েও নিরাভরণ অবস্থাতেও সে দৃষ্টি আকর্ষণ করে। মনে মনে স্থির করলেন বড়দা, অবসর সময় মেয়েটির হাত দেখবেন। কিন্তু সে অবসর আর মিলল না। সেই দিনই মা গেলেন কেদারনাথ দর্শনে। কি মনে হলো বললেন, এখানে স্নান করব বাবা একটু। সে কি মা, এমন অসময়, সকালে তো স্নান করেছ? তা হোক বাবা, এসেছি, এখানে স্নান করব না? তিনি নামলেন জলে। 2 পা নেমেই কিন্তু বলে উঠলেন, এই যে বড্ড পেছল রে, ও বাবা, ধর 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 আমাকে। তখন স্নানার্থী কম, অপরে কেউ হাত ধরবে সে সম্ভাবনাও নেই। বড়দা ব্যস্ত হয়ে জামা কাপড় শুদ্ধ নেমে এলেন, কিন্তু তাড়াতাড়িতে তিনি সাবধান হননি, তাঁরও পা গেল পিছলে। সেই অবস্থাতে সামলাবার আগেই তিনি গিয়ে পড়লেন মার ওপর। হাত ধরার আর অবসর হলো না, চোখ মেলবার আগেই মা কোথায় তলিয়ে গেলেন।
তারপর চেঁচামেচি হইচই যা হবার সব হলো। অনেক কষ্টে বহু চেষ্টায় দেহ খুঁজে পাওয়া গেল, কিন্তু সে মৃতদেহ। বড়দা কথা কইলেন না, কাঁদলেন না, চুপ করে একদিকে চেয়ে বসে রইলেন। শুধু দৃষ্টিটা তাঁর যেন আরো উগ্র, আরো ভয়ানক হয়ে উঠল। যাই হোক, লোকজন ততক্ষণে বিস্তর এসে জড়ো হয়েছিল। খবর পেয়ে ওর নতুন বাড়িওয়ালাও এলেন, সঙ্গে তার মেয়ে সরমা। সরমাই সাহস করে এগিয়ে এসে বললে, উঠুন, এমন করে বসে থাকলে তো চলবে না। মায়ের শেষ কাজ আপনাকেই তো করতে হবে। মায়ের ঋণ শোধ করুন। তা বটে। এতক্ষণে বড়দা বিহ্বল দৃষ্টিতে তাকালেন চারদিকে। উঠে দাঁড়াতে গেলেন, মাথাটা কেমন টলে উঠল। সরমা ভাগ্যে ওকে লক্ষ্য করেছিল, তাড়াতাড়ি হাতটা ধরে ফেলাতে সে যাত্রা সামলে নিতে পারলেন। সরমাই হাত ধরে ওকে টেনে নিয়ে গেল মায়ের মৃতদেহের কাছে। স্থানীয় লোকেদের সহৃদয়ে পুলিশি হাঙ্গামা আর হলো না। সব দাহ করার অনুমতি পাওয়া গেল সহজেই। মণিকর্ণিকায় নিয়ে যাওয়ার লোকও মিলল। শেষ কাজ ভালোভাবেই সুসম্পন্ন হয়ে গেল। কিন্তু দাহ সেরে বাড়ি ফিরে বড়দা যেন একেবারে ভেঙে পড়লেন। হাত পা যেন তাঁর নয়, নিজের কোনো ইচ্ছা শক্তিও নেই, বিহ্বল জড়ো হয়ে পড়েছেন। সেই তীক্ষ্ণধী কটুভাষী ভয়ঙ্কর জ্যোতিষীকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না তার মধ্যে। তিনি শিশুর মতো অসহায়, বৃদ্ধের মতো পরনির্ভরশীল হয়ে উঠলেন। এই সংকট মুহূর্তে সরমা তাঁর যা সেবা করলে, অসাধারণ। দেখা গেল মেয়েটি শুধু রূপই নয়, গুণেও অতুলনীয়। সে একেবারে নিকট আত্মীয়ার মতোই বড়দার সব ভার নিজের হাতে তুলে নিলে। যেন বহুকালের পরিচয়। এইভাবে সে সমস্ত লজ্জা ও সংকোচ কাটিয়ে ওর কাছে এসে দাঁড়ালো। নিপুণা গৃহিণীর মতো সমস্ত দিকে তার নজর, জননীর মতোই অতন্দ্র ও অস্খলিত তার সেবা। বড়দা মুগ্ধ, কৃতজ্ঞ না হয়ে পারেন না। সব ভারই তিনি এই মেয়েটির উপর তুলে দিয়ে যেন বাঁচলেন। দুপুরের হবিষ্যের জোগাড় করা, রাতের জলখাবার, শ্রাদ্ধের তিল বাছা, সব কাজই সহজে সরমার উপর এসে পড়ল। বড়দা নির্লিপ্ত উদাসীনতার সঙ্গে চেয়ে চেয়ে দেখতে লাগলেন শুধু। শ্রাদ্ধ শান্তির পর বড়দা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলেন। বিদায়ের পূর্বে সরমার বাবাকে প্রণাম করতে গিয়ে কথায় কথায় বললেন, আপনাদের ঋণ আমার শোধ করবার উপায় নেই, তবু যদি কিছু করবার থাকে তো বলুন। আপনাদের সামান্য কিছু উপকার করতে পারলে খুশি হব। ব্রাহ্মণ খানিকটা চুপ করে থেকে বললেন, সত্যি সত্যি উপকার করতে চান? করবেন? নিশ্চয় করব, অবশ্য সাধ্যে কুলোলে। কথা দিচ্ছেন? হ্যাঁ। তাহলে আমার কন্যাটিকে আপনি গ্রহণ করুন। ও আপনার খুব অনুপযুক্ত হবে না। সে কি? শিউরে চমকে উঠলেন বড়দা। ব্রাহ্মণের কন্যাদায়ের কাছে আর কি আছে বলুন? আপনিও ব্রাহ্মণ, ব্রাহ্মণের ব্রাহ্মণই গতি। কিন্তু বিবাহ আমি যে কখনোই করব না স্থির করেছি। ও, স্থির করেছেন, সেটা কোনো বাধা নয়। আপনি আমাকে কথা দিয়েছেন যে সম্ভব হলেই আপনি আমার অনুরোধ রাখবেন। এক্ষেত্রে অসম্ভব কোনো বাধা নেই। আপনি সেসব কথা বুঝতে পারছেন না। সে হবার নয় কার্তিকবাবু, ব্যাকুল হয়ে বলেন বরদা জ্যোতিষী। মধুতিক্ত কণ্ঠে কার্তিকবাবু বললেন, হবার নয় যে তা তো জানি, তাই তো চুপ করেছিলাম। দরিদ্রের কন্যাকে কে আর নিতে চাইবে বলুন? নেহাত আপনি কথাটা তুললেন বলেই তাই। অভিমানের সুরই তাঁর কণ্ঠে। বড়দা একবার চোখ বুজে মাকে স্মরণ করার চেষ্টা করলেন। তার মানুষ চক্ষুতে ফুটে উঠল নিজের কররেখার সুস্পষ্ট ইঙ্গিত। কিন্তু সে মুহূর্তের জন্য সে সব ছবি মিলিয়ে একাকার হয়ে জলজল করতে লাগল একটি যৌবন বিকশিত মুখের সরস পরিপূর্ণ ওষ্ঠাধর, বিচিত্র এক লাস্যভরা হাসি এবং দীর্ঘ পক্ষবেষ্টিত চোখের আবেশভরা মদির চাহনি। সরমা? তাই তো বটে। অস্ফুট কণ্ঠে বরদা জ্যোতিষী বললেন, নিয়তি। কার্তিকবাবু ব্যগ্রভাবে প্রশ্ন করলেন, কি বললেন?
বরদা একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, তাই হবে। আপনাকে আমি কথাই দিলাম। তবে মাস 6 অপেক্ষা করতে হবে। মাস 6 পরে কাশীতে এসেই মায়ের সপিণ্ডকরণ সেরে সেই সময় বিয়ে করব। আমার কিন্তু কিছু দেবার সম্পত্তি নেই। 1 ভরি সোনাও বোধহয় দিতে পারব না। দরকার নেই, আপনি রুলি দিয়েই বিয়ে দেবেন। বরদা জ্যোতিষীর মতো চেহারার এবং বয়সের পাত্রকে সরমার মতো মেয়ের হয়তো পছন্দ হবার কথা নয়, কিন্তু সরমা তবু আর 5টা সাধারণ মেয়ের মতোই স্বামীকে একান্ত মনে অবলম্বন করতে ভালোবাসতে চেয়েছিল। আশ্চর্য এই যে বাধা এলো বরদার কাছ থেকেই। কিসের সে বাধা? ওর এই আবেগময় আত্মনিবেদন গ্রহণ করতে কোথায় বরদার সংকোচ, তা সরমা বুঝতে পারে না। ব্যথিত হয়, বিস্মিত হয়। তবু বাধা আছে একটা কোথাও, এটা ঠিক। আদালতে প্রমাণ করার মতো তার কোনো প্রত্যক্ষ তথ্য না থাকলেও সরমা সমস্ত অন্তর দিয়ে সেটা অনুভব করে। কোথায় একটা প্রাচীর আছে দুজনের মধ্যে, আর সে প্রাচীর দিন দিন বেড়েই যাচ্ছে। সরমা যখন আবেশে, আনন্দে, অত্যগ্র কামনায় ওকে জড়িয়ে ধরতে যায়, তখন বেশ অনুভব করে যে বরদা কেমন যেন সিঁটিয়ে ওঠেন, কঠিন হয়ে যান। ওর যৌবনপুষ্ট কমনীয় বাহু দিয়ে স্বামীর গলা জড়িয়ে নিজের ওষ্ঠাধর এগিয়ে নিয়ে গেলেও তার চুম্বন করতে মন থাকে না, বরং কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওর মুখের দিকে। নিজের বাসনা ধিক্কৃত হয়ে ফিরে আসে। রাত্রের রসালাপ জমে না, কথা কইলে উত্তর মেলে না। আপন মনেই কি ভাবতে থাকেন বরদা। ক্রমশ সরমা অনুভব করে যে তার সম্বন্ধে একটা সন্দিগ্ধ ভাব আছে বরদার মনে। যখন যেখানে যে কাজই থাক না কেন, মনে হয় তাঁর একটা সজাগ চোখ আর কান ওকে অনুসরণ করছে সর্বদা। সোজাসুজি যখন তাকিয়ে থাকেন, তখনও সে দৃষ্টিতে রূপ যৌবনের প্রশংসা ফুটে ওঠে না, ফোটে না তাতে লালসা, শুধু একটা সন্দেহ, একটা অবিশ্বাস, নির্ভরশীলতার অভাবই দেখতে পায়। তবু সরমা বোঝে যে এটা স্ত্রী সম্বন্ধে স্বামীর ঠিক সাধারণ অবিশ্বাস বা সন্দেহ নয়, তা ছাড়াও কিছু একটা। কি যেন ভাবেন ইনি সদা সর্বদা, আর সেটা তাকে কেন্দ্র করেই। কিন্তু রাগ হয় ওর এই জন্য যে এ সম্বন্ধে প্রশ্ন করেও বড়দার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় না। কি ভাবেন উনি? কেন ভাবেন? কি মনে করেন ওকে? ওকে কি তাঁর বিশ্বাস হয় না? কেন হয় না? আরও কি চান উনি ওর কাছ থেকে? এসব প্রশ্নের কোনো জবাবই মেলে না, শুধু সেই বিচিত্র চাহনি মেলে স্থির হয়ে থাকেন বরদা। ওর অন্তরের সমস্ত আকুলতা যেন এক পাষাণ প্রাচীরে ঠেকে বৃথাই মাথা কুটে ফিরে আসে। তবু কিছুদিন সে তাঁর সান্নিধ্য পেয়েছিল। আদর না হোক, আদরের অভিনয়ও করেছিলেন। ক্রমশ সে সুখও চলে গেল। বড়দার পসার বেড়েছে, বাইরের ডাকও কাজ দুই বেশি। লোক যখন থাকে না তখন থাকে ঠিকুচি বা কুষ্ঠি করার কাজ, তাও যখন থাকে না তখন টেবিল ল্যাম্পের আলোতে ঝুঁকে পড়ে পুঁথি আর খাতার পাতা উল্টান। মাঝে মাঝে নিজের কররেখার দিকে তাকিয়ে থাকেন একদৃষ্টে। সরমার যৌবনের সুরা যত তাঁকে মাতাল করতে চায়, ওর রূপের আগুন তাঁর দেহের পতঙ্গটাকে যত আকর্ষণ করে, ততই তিনি কঠিন হয়ে থাকতে চেষ্টা করেন, আর বারবার ব্যর্থ আগ্রহে পুঁথির পাতার মধ্যে সান্ত্বনা খুঁজতে চেষ্টা করেন। যদি এখনও কোথাও তাঁর হিসাবের ভুল বার হয়, যদি এখনও মিথ্যা প্রতিপন্ন হয় তাঁর আশঙ্কা। এমনি করে ভুল বুঝবার পাঁচিল ধীরে ধীরে দুর্লঙ্ঘ হয়ে ওঠে। আশঙ্কা ও সংশয় থেকে বিতরাগ, বিতরাগ থেকে বিদ্বেষ জন্মায় সরমার মনে। ও বিদ্রোহ করে স্বামীর এই অকারণ সন্দিগ্ধতার বিরুদ্ধে। ওর পরিপূর্ণ যৌবনের ডালি স্বামী তো 2 পায়ে করে সরিয়ে দিয়েছেন, যাতে তার প্রয়োজন নেই, লোভ নেই। তার সম্বন্ধে এত সতর্কতা কেন? এত আগলাবার চেষ্টা কেন? সে কি করেছে? কার সঙ্গে মিশেছে? মিশবার লোকই বা কই? তবে এত সন্দেহ, এত আশঙ্কা কেন? ক্ষিপ্ত হয়ে ওঠে শর্মা এক সময়। সে এর শোধ নেবেই,
ওই তো চেহারা ওর, যৌবনে ভাটা পড়েছে কবে, শীর্ণ রুক্ষ বৃদ্ধ, ওর এত অহংকার! ওকে বাড়িতে এনে এমন করে অবহেলা করবে? সে অকস্মাৎ শুরু করলে স্বামীকেই সম্পূর্ণ অবহেলা করতে। তার খাওয়া দেওয়ার খবর নেওয়া হয় না, দিনরাত নিজের প্রসাধন ও বেশভূষা নিয়েই থাকে। বাড়ির ছাদ থেকে ডেকে ডেকে আশপাশের বাড়ির সঙ্গে আলাপ জমায়, ফলে মধুলোভী ভৃঙ্গ দু একজন পাড়ার চঞ্চল হয়ে ওঠে বই কি। নিয়তির এই ইঙ্গিত ক্রমে বড়দাও দেখতে পান। তিনি আরও একবার প্রস্তুত হন সংগ্রামের জন্য। কবচ তৈরি করে ধারণ করেন, স্ত্রীর বাহুমূলে বেঁধে দেন। নানা পাথরের আংটিতে তাঁর হাত ভরে যায়। এধারে সতর্কতারও শেষ নেই। ছাতি উঁচু করে পাঁচিল তুলে দিলেন। বাইরের লোকজনের সঙ্গে মেশা নিষিদ্ধ হলো। কড়া পাহারা দিতে লাগলেন সর্বদা নিজেই। একদিন ঝিকে পাড়ার একটি ছোকরার সঙ্গে গল্প করতে দেখে তাকে জবাব দিয়ে দিলেন তখনই। খুঁজে নিয়ে এলেন পুরনো এক চাকরের সুপারিশে এক চাকরকে। নেহাতি বালক সে, 17-18 বছর বয়স হবে বড়জোর। তাকে নিভৃতে ডেকে বুঝিয়ে দেন যে কড়া নজর রাখাটাই তার সর্বপ্রধান কর্তব্য। নীরবে সব লক্ষ্য করে সরমা, কিন্তু কিছু বলে না। শুধু ওর চোখ দুটো হিংস্র হয়ে ওঠে। সাপের মতো তা ক্রূর এবং অব্যর্থ। প্রতিহিংসার জন্য সেও প্রস্তুত হলো। না, অপমানের উপযুক্ত জবাব সে দেবেই। মনে মনে হেসে সে মনোযোগ দিলে চাকরটির ওপরেই। 18 বছরের ছেলে, সে রূপের আগুনে নিমেষে ঝাঁপিয়ে পড়ল সামান্যতম প্রয়াসের অপেক্ষা মাত্র। কিন্তু এ প্রতিশোধেও মন উঠল না সরমার। যখন বিশ্বাস রইল না ভালোবাসা, কোনো আশা নেই, আনন্দ নেই, তখন এই খাঁচায় বন্ধ থাকবে কেন? সে জানে বিশাল পৃথিবীতে তার অন্তত অর্থের এবং সম্ভোগের বস্তুর অভাব হবে না, শুধু যা নেমে যাবার অপেক্ষা, ভাবার যা অপেক্ষা। প্রথম যেদিন অবসর মিলল, মানে যে সন্ধ্যায় মক্কেলের ভিড় বেশি দেখলে, ইঙ্গিতে চাকর খগেনকে ডেকে নিল ওপরের ঘরে। ওর নিকষ কৃষ্ণদেহ নিজের সুগৌর বাহুবেষ্টনে জড়িয়ে একেবারে বুকের কাছে টেনে নিয়ে এলো। তারপর কাজল টানা চোখের মধ্যে দিয়ে প্রবৃত্তি মোদির দৃষ্টি ওর দৃষ্টির উপর নিবদ্ধ করে বললে, এই আমাকে নিয়ে পালিয়ে যাবে? আবেগে উত্তেজনায় থরথর করে কাঁপছে খগেন। সে শুধু বললে, কোথায়? যেখানে হোক, খুব দূর দেশে কোথাও। এখানে আর থাকবো না, শুধু তুই আর আমি কোথাও ঘর করব। এই যে অপ্রত্যাশিত সুখ আর সৌভাগ্য! খগেন ঠিক নিজের অদৃষ্টকে বিশ্বাস করতে পারে না। বলে, কিন্তু বাবু যদি পুলিশে দেয়? আমি বলবো, নিজের ইচ্ছায় চলে এসেছি, পুলিশ কি করবে? খাবে কি? আমার আয় তো এই, অন্য জায়গায় গেলে কি আয় বেশি হবে? এই তো গয়না রয়েছে আমার এত, কোথাও গিয়ে মুড়ি বেগুনির দোকান দেব, আমি ভাজবো আর তুই বেচবি, কেমন? খগেনের চক্ষু লুব্ধ হয়ে ওঠে ভবিষ্যতের ছবিতে। তবু বলে, সে কষ্ট কি তুমি সইতে পারবে? খুব। বেশ, চলো, কিন্তু আমার বড় ভয় করে। সাপের মতো হিস হিস করে ওঠে সরমার কণ্ঠস্বর। সে বলে, কিছু ভয় নেই, আমি তো আছি। বেশ, কবে যাবে বলো? কবে কি রে? এখনই? এখনই? হ্যাঁ, ও বাইরে ব্যস্ত আছে, চুপি চুপি এধারে দৌড় দিয়ে ও গলি দিয়ে বেরিয়ে যাব। কিন্তু জিনিসপত্র, কাপড় চোপড়? কিচ্ছু দরকার নেই, তাতে দেরি হয়ে যাবে, লোকে সন্দেহ করবে। কিছু নগদ টাকা আছে আমার হাতে, সব কিনে নেব। মূঢ় পতঙ্গের বাধা দেবার আর শক্তি ছিল না। নিয়তির মতো নিষ্ঠুর ওই মেয়েটির ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে সে সহজেই। সরমারও আর তর সইছে না। খগেনকে ওর প্রয়োজন ছিল না, প্রয়োজন থাকবেও না দুদিনের বেশি। এটা শুধু চরম প্রতিশোধ নেওয়া ওর স্বামীর ওপর। ওর চোখে অদ্ভুত একটা আনন্দ জ্বলতে থাকে। তখনই এক বস্ত্রে খগনের সঙ্গে সে গৃহত্যাগ করলে, ফেলে রেখে গেল শুধু বাঁ হাতে বাঁধা কবচখানা। মক্কেলদের সঙ্গে কথা কইবার ফাঁকে ফাঁকে বড়দা একটা কান পেতে রাখতেন ভেতরে সর্বদাই। আজ যেন বড় বেশি নিস্তব্ধ ঠেকল। কোনো মতে সবাইকে বিদায় করে ভেতরে উঠে এলেন এক সময়। বাড়ির মধ্যে ঢুকতেই প্রথমে নজরে পড়ল সদর দরটা
খোলা হাহা করছে। ছুটে ভেতরের উঠানে এসে দাঁড়ালেন। সারা বাড়িটা নিস্তব্ধ। চেঁচিয়ে ডাকলেন, খগেন। সাড়া নেই। ডাকতে গেলেন, সরমা। গলা কেঁপে কেমন একটা বিকৃত স্বর বেরোলো। ছুটে উপরে এলেন। সব ঘর খোলা, সব খালি, কেউ নেই, কোথাও কেউ নেই। একটা ঘর থেকে আরেকটায়, ওপর থেকে নিচে বার কতক ছুটে বেড়ালেন। একসময় পায়ে ঠেকল কি একটা জিনিস। কুড়িয়ে নিয়ে দেখলেন কবচটা। এবার হা হা করে হেসে উঠলেন, অট্ট হাসি। শূন্য বাড়ির দেওয়ালে দেওয়ালে সে হাসি ঘুরে বেড়াতে লাগলো। সে হাসি পাগলের হাসি ঠিক নয়, কেমন যেন পৈশাচিক হাসি। খুব খানিকটা হেসে নেবার পর বড়দা নিজের হাতের কবচখানা টান মেরে ছেড়ে ফেলে দিলেন। আংটিগুলো খুলে নিয়ে নিজের হাতে ড্রেনের মধ্যে ফেলে দিলেন। তারপর আবার এক চোট হেসে উঠলেন, হা 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 হা। এরপর বড়দা আর একবার বিবাহ করেছেন। এও তাঁর কোষ্ঠীতে ছিল। এ স্ত্রীকে কারণে অকারণে নানা রকম নির্যাতন করেন। জানেন যে এ কোথাও যাবে না, এবার তিনি নিশ্চিন্ত। কিন্তু এরপর থেকেই মানুষের ভাগ্যের অন্ধকার দিক দেখার নেশা যেন তাঁর আরও বেড়ে গিয়েছে। সে ক্ষমতাও যেন দিন দিন মানুষের সাধারণ ক্ষমতাকে ছাড়িয়ে চলেছে। তীক্ষ্ণ কণ্ঠকে তীক্ষ্ণতর করে নির্মম ও অব্যর্থ নিয়মিত অমোঘ নির্দেশকে তিনি অনায়াসে উদ্ঘাটিত করেন। হতচকিত ভাগ্যতাড়িত হতভাগ্যদের পাংশু বিবর্ণ মুখের দিকে চেয়ে তিনি যেন কি এক অপূর্ব আনন্দ পান, কেমন একরকম প্রতিহিংসার আনন্দ। আর মাঝে মাঝে হেসে ওঠেন অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ আর তীব্র বিদ্রূপের হাসি। সে হাসি যেন চারিদিকের স্তব্ধতাকে কেটে কেটে দূর থেকে দূরান্তরে বিস্তৃত হয়ে পড়ে। নমস্কার। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প জ্যোতিষী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর গল্প শোনবার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।